নবম শ্রেণী ভৌতবিজ্ঞান তৃতীয় অধ্যায় পদার্থ তার গঠন ও ধর্ম। সেখান থেকে আমরা আলোচনা করব আর্কিমিডিসের নীতি এবং প্লবতা। তো প্রথমে আমরা জেনে নিই যে আর্কিমিডিসের নীতিতে কি বলেছে, অর্থাৎ বিবৃতি। কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয়। বস্তুটির ওজনের আপাত হ্রাস হয় বস্তু কর্তৃক। ওই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান। কি বলতে চাইল, যে ধরি এইরকম একটা বস্তু, এবার এটা একটা জলের পাত্র, তার মধ্যে জল দিয়ে পূর্ণ করা আছে। এবার এই পাত্রের মধ্যে যদি বস্তুটাকে এখানে নিমজ্জিত করা হয়, তাহলে এই বস্তুটার ওজনের আপাত হ্রাস ঘটবে, এবং যে আপাত হ্রাস ঘটবে সেটা কার সঙ্গে সমান? এই বস্তুটা যখন এই জলের মধ্যে নিমজ্জিত করব, তখন এর সম আয়তন জলকে অপসারিত করবে। সেই অপসারিত জলের যা ওজন, ঠিক ততখানি এর হ্রাস হবে। বলতে কি যাচ্ছি, ধরলাম এই বস্তুটা যখন বায়ুতে ছিল তখন ওজন ছিল 5 গ্রাম, এবার যখন জলে নিমজ্জিত করলাম তখন হলো 3 গ্রাম। তার মানে কি 2 গ্রাম হ্রাস পেল। এই যে 2 গ্রাম হ্রাস পেল, এটা কার সঙ্গে সমান? এই বস্তুটা এই জলে নিমজ্জিত করলে যতখানি জলকে অপসারিত করবে সেই অপসারিত জলের ওজনের সঙ্গে সমান। এবার কথাটা হচ্ছে, এখানে আপাত হ্রাস কেন বলছে? কারণ আপাত হ্রাস বলছে এই কারণে, বস্তুটি যখন জলে থাকবে তখন ওজনটা কম মনে হবে, আবার ঠিক যখন উপরে উঠবে তখন কিন্তু আবার সেই ওজন ফিরে পাবে। মানে 5 গ্রাম ছিল যে 5 গ্রামই থাকবে। তাহলে প্রকৃত হ্রাস না, কিন্তু প্রকৃত হ্রাস বলতে যদি 3 গ্রাম হয়ে যাওয়ার পর, মানে জলে ডোবানোর পর 5 থেকে 3 হলো, তারপরে আর 5 গ্রাম হতো না, মানে 3 গ্রামই থেকে যেত। বায়ুতে উঠালেও 3 গ্রাম হয়ে যেত, তখন সেটাকে প্রকৃত বলতাম। কিন্তু যখন জলে থাকছে তখন 3 গ্রাম, কিন্তু যখন উপরে উঠাচ্ছি তখন আবার 5 গ্রাম হয়ে যাচ্ছে, সেই জন্য কথাটা আপাত হ্রাস বলা আছে। ঠিক আছে, তাহলে কোনো বিবৃতিতে কি বললো? কোনো বস্তুকে স্থির তরল। এবার একটা কথা, তরলটাকে স্থির হতে হবে। তরল যদি গতিশীল অবস্থায় থাকে, প্রবাহিত হতে থাকে, বা গ্যাসীয় পদার্থ যদি গতিশীল অবস্থায় বা প্রবাহিত হতে থাকে, তাহলে কিন্তু এই আর্কিমিডিসের নীতিটি প্রযোজ্য হবে না। তো কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ হয়। আংশিক বলতে ধরলাম আমি একটুখানি ডোবালাম, এই বস্তুটাকে একটুখানি ডোবালাম, বা একদম সম্পূর্ণ ডুবিয়ে দিলাম। নিমজ্জিত করানো মানে ডোবানো করলে বস্তুটি ওজনের আপাত হ্রাস হয়। সেই আপাত হ্রাস, বস্তুর ওজনের আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। ঠিক আছে, তো এই হলো আর্কিমিডিসের নীতির বিবৃতি। তো এবার একটা জিনিস বলার চেষ্টা করি, যে একটা বস্তুকে আমি যখন এখানে নিমজ্জিত করলাম, আমরা বাড়িতেও করে দেখতে পারি, একটি পাথরকে সুতো দিয়ে বেঁধে আমি এরকম ঝুলিয়ে রাখবো, হাতের মধ্যে ধরবো, তখন যা ওজন অনুভব করব। এবার একটা জলপূর্ণ পাত্রের মধ্যে ওই পাথরটাকে আমি সুতো দিয়ে ধীরে 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 ছাড়বো, এবং পাথরটি জলের মধ্যে ডুববে। তো দেখব তখন অনেকটাই হালকা অনুভব হচ্ছে। যখন বায়ুতে ছিল তখন যা ভর ছিল, যখন আমি জলের মধ্যে ডুবালাম, এইটা ধরলাম সুতো, তো এখানে একটা পাথর লাগানো আছে, এইভাবে আমি ছাড়ছি জলের মধ্যে, তখন দেখব জলে ডুবানোর ফলে একটু হালকা লাগছে, বায়ুতে যা ছিল তার থেকে একটু হালকা লাগছে। এবার আমি তাহলে উল্টো দিক থেকে বলতে পারি, যে যখন জলের মধ্যে ডুবালাম পাথরটাকে, তখন ওই পাথরটাকে উপরের দিকে কেউ ঠেলে দিচ্ছে, যার জন্যই আমার হালকা মনে হচ্ছে। এই যে ঠেলে দিল, এই যে ঊর্ধ্বমুখী একটা ঘাত বল, এই ঠেলে দেওয়াকে আমরা এখানে বলছি যে ঊর্ধ্বমুখী একটা ঘাত বল প্রয়োগ করছে ওই পাথরটার উপরে বা বস্তুটার উপরে, যে বস্তুটা ডোবাচ্ছি। তাহলে ওই ঊর্ধ্বমুখী ঘাত বলটাই হচ্ছে প্লবতা। তাহলে প্লবতা কি? কোনো অদ্রবণীয় বস্তুকে, অদ্রবণীয় কেন বললো? এমন কোনো বস্তু তরলে নেওয়া যাবে না যে বস্তুটি ওই তরলে গিয়ে দ্রবীভূত হয়ে গেল। সেটা কিন্তু আর্কিমিডিসের নীতির ক্ষেত্রেও ব্যাপারটা প্রযোজ্য, যে দ্রবণীয় বস্তু নিলে হবে না, বস্তুটি অবশ্যই তরলে যাবে এবং তরলে গিয়ে কোনো বিক্রিয়া করবে না, বা তরলে মধ্যে দ্রবীভূত হবে না। এরকম কোনো অদ্রবণীয় বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তু দ্বারা অপসারিত তরল বস্তুর ওপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বঘাত
বলই হলো প্লবতা। তাহলে এবার আমি যে বললাম একটু আগে যে এই বস্তুটার উপরে তরল ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, কোন তরল? সেই তরলটা হচ্ছে যে আর্কিমিডিসের নীতিতে বললাম এই বস্তুটা যখন আমি জলে নিমজ্জিত করব তখন এর সমায়তন জলকে অপসারিত করবে। ওই যে অপসারিত জল তার যে ওজন সেটাই ঊর্ধ্বমুখী বলটা প্রয়োগ করবে, অর্থাৎ অপসারিত জলটাই এই বস্তুটার উপরে একটা ঠিক এরকমভাবে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। তার ফলে কী হবে? বস্তুটাকে আমাদের হালকা অনুভব হবে। সেই ঊর্ধ্বমুখী বলটাই বা ঘাতটাই হচ্ছে প্লবতা। এবার আমরা জানবো আর্কিমিডিসের নীতির সীমাবদ্ধতা। আর্কিমিডিসের নীতির সীমাবদ্ধতা কি বলছে? যে কখন কখন আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে না বা প্রয়োগ করা যাবে না। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ একটি বস্তু যখন ওপর থেকে নিচের দিকে বাধাহীনভাবে পড়বে তখন আমরা আর্কিমিডিসের নীতি প্রয়োগ করতে পারবো না। পৃথিবীর চারপাশে আবর্তনশীল কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে, আমাদের পৃথিবীর চারপাশে যে বিভিন্ন কৃত্রিম উপগ্রহগুলো ঘুরছে তথ্য সংগ্রহের জন্য, বিশ্বব্রহ্মাণ্ডের তথ্য সংগ্রহের জন্য, সেই উপগ্রহগুলির অভ্যন্তরে কিন্তু আর্কিমিডিসের নীতি প্রযোজ্য নয়। পৃথিবীর কেন্দ্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য নয়। এই ছিল আজকের আলোচনা, আর্কিমিডিসের নীতি, তার বিবৃতি এবং সেখান থেকে প্লবতা এবং আর্কিমিডিসের নীতির সীমাবদ্ধতা। সবাই এই নীতিটি ভালো করে পড়বে, বিশেষ করে যারা নবম শ্রেণীতে আছো তারা ভালো করে পড়বে। এটির থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ধন্যবাদ।